তো আজকের এই ভিডিওতে ঘর সম্পর্কে কিছু বলতে চলেছি। পুরো ঘরটা কমপ্লিট হওয়ার পরে ভাবলাম একটা ছোট ভিডিও করে রাখি এবং ইউটিউবে আপলোড করে রাখি, যাতে করে একটা মেমোরি হয়ে থাকুক। তো এই ঘরটা করতে মোটামুটি আমার 2.5 বছরেরও একটু বেশি, প্রায় 3 বছর লেগে গেল। বেসিক্যালি আমি তেমন কিছু করি না, যার জন্য এত টাইম লেগে গেল। একটা ভালো জব টপ করলে হয়তো এতদিন লাগতো না। তো নিজের সামর্থ্যে যেটুকু পেরেছি চেষ্টা করেছি। বর্তমান পরিস্থিতিতে যা বাজার মূল্য, তাতে করে কিছুদিন পরে করব এরকম ভাবনায় বসে থাকলে আরও সমস্যার মধ্যেই পড়তে হবে, কারণ দিন দিন প্রতিটা মালের যা দাম বেড়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে ঘরের ভিতরে বাঁশখুঁটি মারা, পুরো তক্তা ফিটিং করা হয়ে গিয়েছে। এখন আমি সিঁড়ি দিয়ে উঠে ছাদের উপরে তক্তা মারাটা দেখাবো। তো সিঁড়ির এই রডগুলোতে এখনো তক্তা মারা হয়নি। এই হচ্ছে ছাদের উপরে তক্তা মারা প্রায় কমপ্লিট। শুধু সিঁড়ির এক ধারের উপরের পাটটা তক্তা মারলে কমপ্লিট হয়ে যাবে। উপরে যে তক্তাগুলো পড়ে আছে ওগুলো সব সরিয়ে দিতে হবে ঢালাইয়ের আগের দিন। ছাদ পুরো ক্লিন করতে হবে। ক্লিন করে ওর ওপর প্লাস্টিক বিছাতে হবে, তার উপর রড বাঁধতে হবে। ঠিক আছে, তো এটা জাস্ট একটা প্রথম ধাপ হলো বাঁশখুঁটি লাগানো, তক্তা মারা। এটা ছাদ ঢালাইয়ের একটা ফার্স্ট স্টেপ। এরপর একে একে ধাপগুলো ভিডিওতে দেখতে পাবেন। এই যে অ্যালবেস্টারের ঘরটা দেখতে পাচ্ছেন, বর্তমানে ওই ঘরে আমরা থাকি। ওই অ্যালবেস্টারের ঘরেই গত 17 বছর কেটে গেল। আমরা এর আগে পুরানো একটা বাড়িতে থাকতাম, সেখানে আমার বাবারা 3 ভাই মিলে থাকতো। 8 চালা একটা ঘর ছিল, টালির চাল। তো বাবা মারও স্বপ্ন ছিল একটা পাকা বাড়ি হবে। তো সেটা পরিবারের দৌলতে সবাই মিলেমিশে একটা ছোট ঘর করছি, ছাদ দেওয়া। সবাই দেখে বলবেন যে ঘরটার কেমন পজিশন, কেমন কি আছে, কেমন লাগছে। এই ভিডিওটা তখন করা যখন তক্তা মারা কিছুটা অংশ বাকি ছিল, সেই সময় করা। দেখতে পাচ্ছেন এখানে আমার বাবা আর মা দুজন খুব পরিশ্রম করেছে এই ছাদ দেওয়ার আগে পর্যন্ত। বালি ফেলার সঙ্গে সঙ্গে বালি চেলে নেওয়া, এক সাইড করে রাখা, চাপা দিয়ে রাখা, যাতে তাতে কোনো পাতা নাতা না পড়ে। তো আমার বাবা মা খুব পরিশ্রম করেছে। বিশেষ করে এটা আমার তো স্বপ্ন ছিলই একটা বাড়ি হবে, এটা আমার বাবা মারও স্বপ্ন। তো এটা দেখতে পাচ্ছেন রড পাতা কমপ্লিট হওয়ার পরের ভিডিও। তো প্রথমে তক্তা মারা হয়েছিল, তারপরে প্লাস্টিক বেছানো হয়েছিল। সরি, একটা কথা বলতে ভুলে গেলাম। তক্তা মারার পর কোনো জায়গায় খোঁজ খাবলা থাকে বা একটু গ্যাপ থেকে যায়, সেইখানে কাদা দিয়ে সমান করে নেওয়া হয়, অথবা পাতা কাঠ পাওয়া যায় এক ধরনের, সেটা দিয়ে
পিন পেরেক দিয়ে মেরে দিলে সেই জায়গাটা সমান হয়ে যায়, যাতে ছাদের নিচের তলটা যাতে এবড়ো খেবড়ো না হয়, এই জন্যই ওই পাতা কাঠগুলো মারা হয়। এবং খুব বেশি গর্ত হলে তক্তা কেটে মেরে দেওয়া হয় এবং একটু আধটা ফাঁক টাক থাকলে কাদা দিয়ে আটকে দেওয়া হয়। তো প্রথমে তক্তা মারা হলো, তারপর পাতা কাঠ মারা হলো, তারপর প্লাস্টিক বিছানো হলো। প্লাস্টিক কলমের জন্য আলাদা সাইজের কাটা এবং ঘরের উপরে ছাদের এক একটা অংশের জন্য এক এক রকমভাবে কাটা। আপনারা দেখতে পাচ্ছেন। এরপর ইলেকট্রিকের কাজ, ছাদ ঢালাইয়ের আগে ইলেকট্রিকের কাজটা করে নিতে হবে, তা না হলে ছাদ একবার হয়ে গেলে ইলেকট্রিক পাইপ ওখানে লাগানো যাবে না এবং খুবই মুশকিলে পড়তে হবে। এবং বাইরে দিয়ে ইলেকট্রিক পাইপ নিয়ে যাওয়া মানে একটা বাজে বিচ্ছিরি ব্যাপার লাগবে। তো আমার একটা ভাই, পাড়ারই ভাই এবং তার বাবা দুজন মিলে এই ইলেকট্রিকের কাজ করে গিয়েছে, খুব সুন্দরভাবে কাজ করেছে, কোনো রকম ডিসপুট হয়নি। ঠিক আছে, রড বেঁকিয়ে যেখান দিয়ে পাইপগুলো গিয়েছে তার উপরে রড যাতে চাপ না পড়ে সেজন্য বেঁকিয়ে দিয়েছে। তো এই আমার বাড়ির ধারে একটা তাল গাছ আছে, তাল গাছে দেখতে পাচ্ছেন একজন নড়াচড়া করছে। তো এই দেখতে পাচ্ছেন আমার বাবা বসে আছে, এটা আমার মা, হালকা মাথা দেখতে পাচ্ছেন। এবং তাল গাছে আমার ভাই আছে, ও তাল গাছের ছে দেওয়া বলে যেটা যেটা দিনে 3 বার দিতে হয়, দেওয়ার ফলে তাল গাছের মিষ্টি রস বেরোয়। অনেকে এটাকে তাড়ি হিসাবেও ব্যবহার করে, কিন্তু আমরা এটাকে মিষ্টি রস হিসাবে ব্যবহার করি। এটা জাল দিয়ে গুড় তৈরি হয়। তো এই মোটামুটি কিছুটা অংশ পাইপ ফেলার কাজ সম্পূর্ণ হয়েছে, এই দিকটা বাকি আছে। অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, তবুও এরা যেহেতু ঢালাই এর দিন নির্দিষ্টভাবে বলে দিয়েছিল যে অমুক দিন ঢালাই হবে, তো এদের যতই রাত হোক কাজ কমপ্লিট করে যেতে হবে, কারণ ঢালাইয়ের আগে এই কাজটা অবশ্যই কমপ্লিট করা থাকতে হবে। তো কাজ প্রায় কমপ্লিট। এই কাজ করতে করতে প্রায় রাত্রে 9টা বেজে গিয়েছিল। ওরা দুজন এসেছিল ওই 3:30টার দিকে। তো বুঝতেই পাচ্ছেন এটা খুবই ধৈর্যের কাজ এবং সঠিকভাবে না করলে পরে অনেক সমস্যা হতে পারে। যেমন ওই পাইপ যেখান দিয়ে যাবে তার উপরে রডগুলো যদি বেঁকিয়ে না দেওয়া হয়, তো পরবর্তীতে ওর ওপর দিয়ে ঢালাইয়ের সময় যে মশলা বয়ে উপরে ফেলবে, তখন ওর ওপর দিয়ে অনেকেই তো হাঁটা চলা করবে। তো পাইপ বেঁকে গেলে, কোনো রকমে একটু বেঁকে গেলে পরবর্তীতে যখন ইলেকট্রিকের পাইপ দেওয়া হবে তখন যাবে না, তো অনেক সমস্যা হবে। তো ঢালাইয়ের জন্য এখানে বালি টনশিপটা দেখে নিয়েছেন। তো এবার ঢালাইয়ের শুরু হবে। তো প্রথমে বাড়ির মালিক দিয়ে শুরু হয়, একটু বাতাসা ধূপ ধুনো দিয়ে যার নামে সংকল্প হবে নাম করে প্রথমে বাড়ির মালিকের দিয়ে 1 কর্নিক কি 2 কর্নিক বা 1 কড়া মশলা একটা কোনায় ঢেলে নিতে হয়। তো এটা আমার বাবা নিজে হাতেই করলো, আমি খুব খুশি হলাম। তো এটার জন্যে লেবারগুলো হাঁ করে তাকিয়ে থাকবে যখনই আপনারা এরকম ছাদ দেবেন, কারণ এই প্রথম 1 কড়া মশলা মেশানোর সাথে সাথেই ওরা একটা ভালো রকম বকশিস এর জন্য
আপনাকে বেশ ভালো রকম জ্বালাতন করবে। তো এই ধূপ দিয়ে মশলা দেওয়া হলো একটা কলমের গোড়ায়। এরপর ধূপটা একটা জায়গায় বিদ্ধ করে রাখা হবে। তারপর মিস্ত্রিরা করা, এইবার মিস্ত্রি দিয়ে শুরু হলো। এরপরে সে লেবাররা একে একে মশলা ঢেলে যাবে। ছাদ ঢালাইয়ের নিয়ম হলো প্রথমে বিমগুলোতে আগে মশলা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এর ওপর দিয়ে অনেক লেবার যাওয়া আসা করবে, মিস্ত্রিরা থাকবে। তো পাইপগুলো ওই জন্যই বারবার বলছিলাম উপরের রডগুলো ভালোভাবে বেঁকিয়ে দিতে হবে যাতে করে চাপে পাইপ কোনোভাবে বেঁকে না যায়। তো দেখতে পাচ্ছেন আগে বিমগুলোতে মশলা দেওয়া হচ্ছে। বিমগুলো আগে মশলা দিয়ে ভাইব্রেট করে নিতে হবে। তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইব্রেট মেশিন, এটাকে ভাইব্রেট করা হচ্ছে। এটা দিলে অটোমেটিক মশলা সমস্ত জায়গায় যেখানে যেখানে ফাঁকা টাকা থাকবে সেটা আর থাকবে না, সমস্ত দিকে মশলা মানে ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। জীবনে প্রথম একটা বড় কাজ করলাম, অনেক গর্বিত লাগছে এবং আশেপাশে অনেকেরই বাড়ির ছাদ দিয়েছে। অনেকেই ছাদ দেওয়ার আগে মিষ্টি মুখও করায়, আমিও করিয়েছি। তো সেটার ভিডিও আর করা হয়নি, কারণ ওটা মিষ্টিটা আমি দিচ্ছিলাম। তো ভিডিও করার লোক ছিল না। তো যাই হোক, এদিকে একটা দিকের বিম মোটামুটি কমপ্লিট হলো। এরপরে দেখুন যেখানে যেখানে মশলার অতিরিক্ত একটু চাপ বেশি হয়ে যাবে তো মিস্ত্রি কর্নিক দিয়ে কেটে কেটে সামনের দিকে দিয়ে দেবে। কর্নিক দিয়ে অনেক সময় হয় না, তো কোদালও ব্যবহার করে থাকে মিস্ত্রিরা। এই হচ্ছে মেন মিস্ত্রি, আমার বাড়ির ছাদ যার হাতে তৈরি, পাশের গ্রামেই, হাতের কাজ খুবই সুন্দর। তো মশলা দেওয়ার পর অনেকটা মশলা দেওয়ার পর ছাদ পেটাতে হয়, দুজন দুই দিকে ধরে এইভাবে পেটাতে হয় এবং পেটানোটার উপরও অনেকটা ছাদ স্মুথ হয় এবং মশলাগুলো ঠিকঠাক চাপে বসে। এটা দেখতে পাচ্ছেন একটা ঘর প্রায় হয়ে গেল। এদিকের এই পাতাগুলো তুলে ফেলতে হবে। তো এখানে মোটামুটি ঘর করা হয়েছে, দুটো ঘর, একটা রান্নাঘর, একটা বড় সাইজের বারান্দা রাখা হয়েছে এবং ঘরের মাঝখানে সিঁড়ি রাখা হয়েছে। লেবার এসেছিল 11 জন, মিস্ত্রি এসেছিল 2 জন এবং ওই ছাদ পেটানোর যে দেখলেন দুই দিকে 2 জন, ওই 2 জন মোট এতগুলো লেবার লাগলো। তো আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যখনই ছাদ দেবেন কোনোদিন ভুল করে ক্যান্টিলেভারে সিঁড়ি করতে দেবেন না বা মই বাঁধতে দেবেন না। ছাদ ঢালাইয়ের উপর যখন মশলা বয়ে উঠতে হবে তখন ভুল করেও যেন ক্যান্টিলেভারে বাঁশ না বাঁধে। অনেক সময় কি হয়, একটু চেপে বসে যায়,
যেহেতু ওর ওপর দিয়ে অনেকটা এই সমস্ত বালি টনশিপ মেশানো মশলা সব আসবে, তো অনেকটা ভারী হয় এবং বারবার যাতায়াতের ফলে কোনো একটা দিকে বসে গেলে এবং ঢালাই করা হয়ে গেলে ওই ছাদ আর কোনো রকমভাবে সোজা করা যাবে না। মশলা দেওয়ার পর মাঝে মাঝে মশলা প্রচণ্ড রোদে শুকিয়ে যাচ্ছিল, যার জন্য মাঝে মাঝে একটু জল মেরে নিতে হচ্ছিল। দেখতে পাচ্ছেন এক সাইডে কমপ্লিট হয়ে গেছে, সিঁড়িটাও হয়ে গেছে। এরপর এদিকে খানিকটা বাকি আছে, এটা হয়ে গেলে পুরো ছাদ কমপ্লিট। তো এই হচ্ছে ছাদ পুরো কমপ্লিট হয়ে গেল। আজকে একটা দিন টোটাল রেস্ট, ছাদে ওঠা যাবে না। তো তারপর মিস্ত্রিরা এসে চাপ গাঁথনি শুরু করলো চারিদিক দিয়ে। এভাবে না গাঁথলে জল দিয়ে রাখতে হয়, তো সেই জলটা থাকবে না, তার জন্য জল যাতে থাকে। জল মোটামুটি 2 সপ্তাহ, কেউ কেউ 18-20 দিনও রেখে থাকে। তো মোটামুটি 15-16 দিন মতো রাখা যাবে, রাখতে হবে। যেন চারিদিকে চাপ গাঁথনিটা দেওয়া অতি অবশ্যই দরকার।